আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি বঙ্গশ্রেষ্ঠ প্রতিভা সম্মান অর্গানাইজড বাই বঙ্গ শিল্প সোসাইটি। নতুন করে কিছু বলার নেই, কারণ আমরা প্রতি বছর এটা নিয়ে সবাই দেখতেই পাচ্ছেন আমাদের সিজন 3 বছরে আমরা পা দিলাম। আস্তে আস্তে আমরাও ম্যাচিওর হচ্ছি এবং যারা আছেন আমাদের সাথে অনুষ্ঠান করছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আর কি প্রতি মুহূর্তে, তারাও আমাদের এই অনুষ্ঠানের পেছনের গল্পটা এবং এই অনুষ্ঠানটা আমরা কেন করি সেটাও জানেন। তবুও যারা নতুন রয়েছেন, অর্থাৎ আমাদের এই যাত্রাপথের যারা সঙ্গী, তাদেরকে আরেকবার আমরা নতুন করে বলেই দেব। কিন্তু এটাই বলার যে আমাদের কিন্তু জায়গাটা শুধুমাত্র পরিবর্তন হয় সাধারণত, কিন্তু আমাদের যেটা এসেন্স আর আমাদের যেটা গল্প বা যে ভালোবাসাটা, সেটার কিন্তু কোনো পরিবর্তন নেই। ওটা ওই অপয় পদের মতো একই রকম থাকে আর কি। তো যাই হোক, আমরা যে অনুষ্ঠানটা করি আমাদের বঙ্গ শিল্প সোসাইটির পক্ষ থেকে বঙ্গশ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026, 3 বছরে আমরা পা দিলাম, অর্থাৎ আমাদের বয়স মাত্র 3। তাতে আমরা যতটুকু চেষ্টা করি বা আমরা যতটা মন থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করতে পারি, তাতে এটাই আমাদের বক্তব্য বা এটাই আমাদের ইচ্ছে বা মোটো, যাই বলুন না কেন, সেটা হচ্ছে যে যারা একটু অফবিট কাজ করছেন বা 10টা 5টা চাকরি করেও যারা একটু আলাদাভাবে নিজেদেরকে তুলে ধরছেন এবং বাকিদেরকেও এগিয়ে যেতে সাহায্য করছেন, তাদেরকে আমরা আমাদের মতো করে একটু সম্মান জানাই। আর আমাদের অনুষ্ঠানে এই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আমরা যে একটা প্যাকড আপ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরবো, সেটাতে কিন্তু একসাথে সব অতিথি না এলেও সমগ্র প্রোগ্রাম জুড়ে কিন্তু অতিথি আসতেই থাকেন। সুতরাং আপনারা উপভোগ করুন। আর মঞ্চের এদিকে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তো মঞ্চের দিকে যারা রয়েছে তারা কিন্তু সবসময় ফোনটাও অন রেখেছে, কারণ কোন অতিথি কখন আসে। আর ঠিক একাধারে আমাদের মঞ্চের সামনে এবং একাধারে মঞ্চের পেছনে তার সাথে সাথে বিভিন্ন মানুষকে হ্যান্ডেল করা এবং তার সাথে সাথে বই প্রকাশ করা। সুতরাং একটা আনন্দময় অনুষ্ঠান, কিন্তু ভীষণ চাপ নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা করতেই হয় আর কি। তবুও যেটা আমি প্রতি বছর বলি যে অনেকটা ওটা আমাদের ওই পিকনিকের মতো, যে নিজের তৈরি রান্না যদি একটু খারাপ হয় তবুও আমরা আনন্দ করে সেটা খাবো। তো যাই হোক, আমরা আরো একবার একটুখানি দেখে নিই যে বঙ্গ শিল্প সোসাইটি, আ কালচারাল ইনিশিয়েটিভ বাই বঙ্গ শিল্প সোসাইটি, বঙ্গশ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026, মিডিয়া পার্টনার টলিউড টাইমস, মিডিয়া পার্টনার সংযোগ, নিউজ পার্টনার ডেইলি হান্ট এবং প্রিন্টিং পার্টনার গপ্প বাগিশ প্রকাশনী। আশা করি আপনারা প্রত্যেককে এই আমাদের বন্ধুদের সাথে নিশ্চয়ই পরিচিত রয়েছেন, আর আপনাদের সাথেও আমরা পরিচয় করে দেব, কারণ যারা পুরনো বলতে যারা আমাদের পুরনো বন্ধু তারা তো রয়েছেন, এবং যারা এই বন্ধুর তালিকায় নতুন ভাবে নিজেদের নাম লেখালেন বা সংযোজিত হলো আর কি, তো তাদেরকেও কিন্তু আমরা এই মঞ্চে পেতে চলেছি। বেশ, যেটা আমরা করব সবার আগে, যে আমরা কিন্তু একটু এবার পরিচয় পর্বের দিকে যাব। তোমরা চট করে একটু এসো। বৈদুর্য, রঙ্গন এবং অঙ্কিতা আর আমি অনির্বাণ এখানে রয়েছি। তো যাদের কাঁধে ভর করে সমগ্র অনুষ্ঠানটা চলবে, খুব ছোট ছোট বাচ্চা ছেলেদের, অন্তত আমার থেকে তো ছোটই, আমার এই ভাই বোনদেরকে একটা জোরে হাততালি হয়ে যায়। সকলে মঞ্চে আসুক। আমরা পড়াশোনার সাথে রয়েছি এবং আমাদের, আমি একদম প্রথম যখন এসেছিলাম তখনও বলেছিলাম যে আমাদের সবকিছু তো হারিয়ে যাচ্ছে, ইভেন রবি ঠাকুরের নোবেল প্রাইজটাও আমরা রক্ষা করতে পারিনি। তো এই হারিয়ে যাওয়ার মধ্যেই কিছু মানুষ যারা রয়েছেন, যারা আশার আলো জাগিয়ে রাখেন তাদের কাজকর্মের মধ্যে দিয়ে, তো সেই আশার আলো যারা জাগিয়ে তুলছেন এবং পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে ফলো করবেন, মানে তাদের পদাঙ্ক অনুসরণ করবেন, সেই পরবর্তী প্রজন্ম তাদের জন্য কিছু প্ল্যানিং করেছে এবং এই পরবর্তী প্রজন্মের যারা ব্যাটনটা যারা এগিয়ে নিয়ে যাবে আমাদের এই
দুই ভাই এবং এক বোন সকলে মিলে বঙ্গশিল্প সোসাইটির পরিবারের পক্ষ থেকে আপনাদের অনেক 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 শুভেচ্ছা জানাই, আপনাদেরকে আরো একবার ওয়েলকাম জানাই। তো এই মুহূর্তে আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূত্রপাত করব। আচ্ছা, মাঝে মাঝে আমি অন্তত ফেসবুকে একজন মানুষের প্রচুর লেখা পড়ি, আমার ভীষণ ভালো লাগে। ওনার সাথে আমার আলাপ গত বছরই। ভীষণ ভালো লেখিকা এবং ততটাই মননশীল একজন মানুষ, যার লেখার মাধ্যমে সংস্কৃতি এবং আমাদের বাংলার আর্থসামাজিক যে বিষয়গুলি সেগুলো বারবার ধরা দেয়। অর্পিতা সরকার মহাশয়া একটু মঞ্চে আসবেন, আপনার হাত দিয়ে আমরা প্রদীপ প্রজ্বলন করতে চাইছি। অর্পিতা দি একটু মঞ্চে আসবেন। আচ্ছা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, পোডিয়াম থেকে ঢাকা পড়ে আছে। নিবেদন পাখাটা না বন্ধ করলে ভুলে যাবে, শেষ কথা। আর নয় প্রদীপটা একটু পেছাও। একটা জোরে হাততালি। তাহলে বঙ্গশিল্প সোসাইটি নিবেদিত বঙ্গশ্রেষ্ঠ প্রতিভা সম্মান 2026-এর এই সন্ধ্যায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আপনাদের এই করতালির মাধ্যমে, যদিও খুব অল্পই করতালি পেলাম, তবুও একটা জোরে হাততালির মাধ্যমে আপনাদের উপস্থিতি আপনারা আরো একবার জানান দিন এবং আপনাদের সকলকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা এইভাবেই এগিয়ে চলুক। শুভ সন্ধ্যা সকলকে। যারা উপস্থিত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ এটা কোনো মেলা নয়, কোনো অন্য অনুষ্ঠান নয়, সাহিত্য সভা। সাহিত্য সভায় যারা উপস্থিত হন তারা মোটামুটি সাহিত্যের আকর্ষণেই আসেন, তাই তারা আস্তে আস্তে দুর্লভ প্রাণীর দিকেই এগিয়ে যাচ্ছেন, ক্রমাগত কমে যাচ্ছে সাহিত্য অনুরাগী মানুষদের সংখ্যা। বিশেষ করে সেটা একজন লেখক লেখিকার কাছে খুব কষ্টের জায়গা। যেখানে কলকাতা বইমেলায় এত 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 ভিড় হয়, সেখানে সাহিত্য অনুষ্ঠানে সংখ্যা ক্রমশ কমছে। সেখানে এই হলটা যে পরিপূর্ণ হয়েছে, এটা কিন্তু গল্প বাগিশের কাছেও যেমন ভালো লাগার জায়গা, তেমনি আমার কাছেও খুব ভালো লাগার জায়গা। আচ্ছা, গল্প বাগিশে আমি অনুষ্ঠানে আমি গত বছর এসেছিলাম। শুধু তাই নয়, ওরা কলকাতা বইমেলার সময় যখন আমি স্টল থেকে বেরোতে উপায় থাকে না, পাঠকদের আগমন ঘটে, সেই সময়তেও গল্প বাগিশ আমাকে বলেছিল, দিদি একবার আমাদের স্টলটা দেখে যাবেন। তো সেখানে আমি দেশ থেকে বেরিয়ে পত্রভারতী হয়ে ছুটেছিলাম যে গল্প বাগিশে একবার দেখা করে আসি। ওরা সত্যি অনেক ছোট বয়সে, কিন্তু উৎসাহটা যখন এখন থেকেই তৈরি হয়েছে, আর এটা এমন একটা নেশা, বইয়ের নেশা, সেটা মানে মাদক দ্রব্যের থেকেও বড় নেশা। হ্যাঁ, হতে পারে সেটা শরীরের কোনো ক্ষতি করে না, আর মনের অনেকটা উন্নতি করে। তো সেই নেশায় যখন একবার পড়ে গেছে কচিকাচার দল, তখন আমার মনে হয় এই নেশাটা ওদের ভোগাবে। আমাদের অবশ্যই উন্নতি হবে, কারণ একদল ছেলে মেয়ে বই প্রকাশ করছে আনন্দ সহকারে, অন্য কোনো বিষয় নয়, তারা বইয়ের দিকে এগোচ্ছে। কালো অক্ষরে যেখানে কোনো রং নেই, কোনো ছবি নেই, সেই কালো অক্ষরগুলো কিনে নিয়ে যাচ্ছে। যেমন এক্ষুনি এর আগের বছরও হয়েছিল রঙ্গন, তোমার একটা বই প্রকাশ হয়েছিল, আমার মনে আছে, আমি রঙ্গনের বইটা প্রকাশ করেছিলাম, এবং তখন আমি জেনেছিলাম যে ও মাধ্যমিক পরীক্ষা দেবে।
মানে সত্যি এত না, সেটা আমি ভুল বলছি। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 12 বছর বয়সে কবিতা লিখে দেখিয়ে দিয়েছিলেন একজন বাঙালি মানুষ যে হ্যাঁ লেখা যায়। সুতরাং শুরুটা বোধহয় অল্প বয়সেই হয়। তা আমি অত অল্প বয়সে শুরু করতে পারিনি। প্রথম প্রথম শুরু হয়েছিল 11-এ স্কুল ম্যাগাজিনে। তো আমার মনে হয় যে যারা লেখালেখি করেন, প্রথম যারা লিখতে শুরু করেন, তারা বিশেষ কিছু পাবার লোভে লেখেন না যে আমার বিশ্বজোড়া নাম হবে, প্রচুর প্রচুর বই বিক্রি হবে, আমি একদিন বেস্টসেলার অথর হব, এত কিছু ভাবেন না। তখন শুধু মনে হয় আমার মনে, আমার মস্তিষ্কে কিছু কথা, কিছু শব্দগুচ্ছ জটলা পাকিয়ে চলেছে। সেই কথাগুলোকে আমি যদি ডায়েরির পাতায় বা এখন সোশ্যাল মিডিয়া হয়েছে সেখানে কিছু লিখি, সেটা একান্তভাবে আমার ভালো লাগা, আমার নিজের এক ফোঁটা শখকে পূরণ করার চেষ্টা। শুরুটা বোধহয় লেখক লেখিকার এভাবেই হয়। মানে আমি তো কাউকে শুনিনি যে আমি লেখক হতে চাই, এরকম ভাবে কি চাই, মানে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, ব্যারিস্টার হতে চাই, শিল্পী হতে চাই, সেরকমও প্রচুর মানুষ আছে। বা কিন্তু লেখক বোধহয় ওরকম ভাবে পরিকল্পনা মাফিক হওয়া যায় না। মানে আমি কিছু একটা লিখতে চলেছি, তখনও আমি জানি না যে আমার সেই লেখাটা আদৌ ডায়েরির পাতা থেকে সাফল্যমণ্ডিত হয়ে কালো অক্ষরের পাতায় বইয়ের মলাটের মধ্যে যাবে কিনা, এবং সেটা কোনো প্রকাশক কখনো প্রকাশ করবে কিনা, এবং তারপর সেটা আবার পাঠকদের কাছে যাবে কিনা, এত কিছু ভেবে কিন্তু লেখক হওয়া যায় না। লেখক একটা আবেগ, এবং লেখনী আরো বেশি আবেগ। তো সেই আবেগের বশে যারা ঝাঁপ দেন এই বিশাল সমুদ্রে, মানে বাংলা সাহিত্য, আমি ইংরাজি সাহিত্য বাদই দিলাম, অন্যান্য সাহিত্য বাদই দিলাম, বাংলা সাহিত্যে মানে এত কিছু লেখা হয়ে গেছে, আর বোধহয় না লিখলেও চলে। তবুও তারপরও এই রকম একটা অনিশ্চয়তার দিকে যেসব মানুষরা শুধু আবেগের বশে এগিয়ে যান, তারাই লেখক হন। আর সেই লেখকদের লেখাগুলোকে দু মলাটের মধ্যে যারা স্থান দিচ্ছে, একদম নতুন লেখক লেখিকা যাদের পাঠক সংখ্যাও খুব কম, তারাই গল্প বাগিশের মতোই প্রকাশক। তারা কিন্তু একটা স্বপ্নকে বাস্তবায়িত করছে। এবং আমি আমার নিজের ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, আমি তখন সোশ্যাল মিডিয়ায় লিখছি, এরকম কোনো ব্যাপার নেই যে লেখক লেখিকা হতে হবে। তার কারণ অলরেডি আমি মানে চাকরির ক্ষেত্র সেসব নিয়ে ব্যস্ত, সংসার চাকরির মধ্যে টুকটাক লেখালেখি করছি। তখন হঠাৎ আমার কাছে একটা প্রস্তাব এসেছিল, ছোট পাবলিকেশন, এখন অবশ্য তারা বড় জায়গায় গেছে, যে আপনার একটা বই করতে চাই। তো আমি প্রথম কথাটাই একটাই কথা বলেছিলাম যে আমি কিন্তু কোনো রকম সেলফ পাবলিশিং করবো না, আর আমার রয়্যালটি চাই। তো হয়তো ওনাদের কাছে মনে হয়েছিল এটা একটা দুঃসাহস, না লেখা আদৌ কে পড়বে, কেন সুচিত্রা ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল সেন, অর্পিতা সরকার ইনি এরকম বলছেন। কিন্তু আমার মনে হয়েছিল যদি পাঠকদের কাছে পৌঁছায় তাহলেই লিখবো, না হলে লিখবো না। মানে ততদিন আমি সোশ্যাল মিডিয়াতে আমার পাঠক সংখ্যা বেড়েছে, এবং ঈশ্বরের আশীর্বাদ যে আমার প্রথম বই 575 কপি প্রিবুক হয়ে গেছিল। তারপর সেই জায়গা থেকে এখন আমি দেশ পাবলিশিং পদ্মভারতী কাজ করি, দ্বীপ প্রকাশনে, যেটা এই মুহূর্তে সব থেকে বড় ঐতিহ্যবাহী প্রকাশনার মধ্যে পড়ে এগুলো। কিন্তু এই বিষয়টা, এই জার্নিটা কিন্তু একদিনে হয় না। মানে আরেকটা কথা বলি, যারা সোশ্যাল মিডিয়ায় লেখে তাদের কিন্তু গায়ের চামড়াটা একটু মোটা করে নেবেন, কারণ জেনে রাখুন তাদের বিভিন্ন রকম কমেন্ট আসবে। এটা ভালো লাগে, ভালো লাগেনি তো ঠিক আছে, সবাইকার সব লেখা ভালো লাগবে না, কেন লেখেন এসব আবর্জনা, লিখে কি হয়, এত জ্ঞান কেন এখানে দিতে আসেন। মানে এগুলোর মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে যারা লেখালেখি করেন। তারপর যদি সেগুলো আস্তে 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 আপনার মনে হয় যে এগুলোর বাইরেও আমি কিছু মানুষকে আনন্দ দিতে পারছি, কিছু মানুষ আমার বই কেনার জন্য দাঁড়িয়ে আছে, কিছু মানুষ আমার লেখাটা পড়ে বললেন ভালো লাগলো, মনে করবেন সেটাই ভালো। নেগেটিভ দিকটা বাদ দিয়ে পজিটিভ দিকটা নেবেন। কারণ আগেকার যারা কালজয়ী লেখক, আমাদের তাদের মতো কষ্ট করতে হয়নি। শিবরাম চক্রবর্তী নিজে বলেছেন যে আমি পাণ্ডুলিপি নিয়ে 5টা দরজায় ঘুরেছি, আমার চটির তলা ক্ষয় হয়ে গেছে, তারপরও সে পাণ্ডুলিপিটা ছাপা হয়নি। ওরকম
লেখক যারা, সুধীর চক্রবর্তী আমার বাড়িতে একবার এসেছিলেন, তিনি যখন গল্প করছিলেন আমার নিজের লজ্জা করছিল যে আমাদের এই পরিশ্রমটা করতে হয়নি। পরবর্তীকালে সুধীর চক্রবর্তী থেকে শিবরাম চক্রবর্তী বলুন বা যারা সমস্ত কালজয়ী লেখক, তাদের যে পরিশ্রমটা করতে হয়েছে, যে স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে তাদের কাজটা হয়েছে, বর্তমানে সেই কাজটা সমস্ত লেখকের জন্য অনেক সহজ, কারণ সোশ্যাল মিডিয়া একটা বিশাল বিশাল বড় প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে। তাই যারা লেখালেখি করছেন মনে করবেন যে আমাদের স্বপ্নটা কিন্তু অনেকটা বড়, আর আমরা একদম কয়েকটা পা মাত্র এগিয়েছি। তাই ধৈর্য হারাবেন না, লিখুন। আর অবশ্যই গল্প বাগিশের মতো যেসব ছোট ছোট প্রকাশনী ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখতে শুরু করেছে, তাদের হাতটা অবশ্যই ধরুন। তারা একদিন বড় প্রকাশনী হবে এবং আপনি এবং সেই প্রকাশনী একই সাথে একইভাবে পাহাড়টাকে ডিঙোতে পারবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ দিদি এত সুন্দর কথা আমাদের বলার জন্য। কারণ সত্যি কথা বলতে যে আমাদের খুঁত ধরার মানুষের তো অভাব নেই, কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের বড়ই অভাব। তো আপনার এই কথাগুলোই আমাদের পাথেয় হয়ে উঠুক। এবার আমাদের পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসার নিদর্শন স্বরূপ আমাদের ভাই বোনদের পক্ষ থেকে ছোট্ট কিছু উপহার রয়েছে। অঙ্কিতা এবং মৌনি, মৌনি গল্প বাগিশের সম্পাদিকা, আর অঙ্কিতা আরো একজন সম্পাদিকা, প্রচুর বইপত্র লেখে। আমরা কিন্তু মাঝে মাঝে একটু থতমত খাবো, হ্যাঁ, যে মানে কি করব কি করব না, কারণ ভালো লাগার অনুষ্ঠান। আচ্ছা, প্রথমে এক সেকেন্ড, মনি একটুখানি সরে যাও, কারণ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, উত্তরীয় দিয়ে দিদিকে বরণ করা হচ্ছে। আমরা একটু হলুদ রঙের আধিক্য রাখি, কারণ হলুদ রং বন্ধুত্বের প্রতীক। সমুখ আকাশে চলাচল লোকে, এই অপরূপ অকুল আলোকে। সমুখ আকাশে চলাচল লোকে, এই অপরূপ অকুল আলোকে। দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহিয়া তোমারে লাগিয়া একলা জাগে। দাঁড়াও আমার আখির আগে, এই যে ধরণী চেয়ে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে। ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে না, দাঁড়াও হে। এই যে ধরণী চেয়ে বসে আছে, ইহার মাধুরী বাড়াও হে। ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে না, দাঁড়াও হে। যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া, জীবন ব্যাপিয়া ভুবন ছাপিয়া। যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া, জীবন ছাপিয়া ভুবন ব্যাপিয়া। দাঁড়াও হে আমার পরানো, পলকে পলকে চোখে চোখে তব বড় সময়।
প্রচুর সাউন্ড না, আমরা একটু শান্ত হয়ে আমরা যে কাজটা সকলে করি অর্থাৎ লেখালেখি, সেখানে কিন্তু আমাদের মাথা ঠান্ডা করে একদম একটা কমপ্লিট সাইলেন্ট পরিবেশে আমরা বসে কিন্তু নিজেদের এই চর্চাটা চালিয়ে যাই। সুতরাং সেই গুরুগম্ভীর ব্যাপারটা অবশ্যই সেখানে আনন্দ থাকবে, কিন্তু তা সত্ত্বেও যে গুরুগম্ভীর বা যে রুচি বোধের একটা নিদর্শন আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে রাখতে শুরু করেছি। ব্যাকস্টেজ থেকে যারা রয়েছে একটু আমি বলবো যে এবার কিন্তু আমরা বরণ করে নিতে চলেছি শ্রেষ্ঠ কলম বিভাগের মনোনীত সে সকল লেখিকাদের, যারা নিজেদের লেখার মধ্যে দিয়ে সমাজকে তাদের বার্তাগুলো দিচ্ছেন, যে বার্তাগুলো ভীষণ ভাবে কিন্তু জাস্টিফাইড, এবং তার সাথে সাথে কিন্তু আমরা যে বিষয়গুলোকে সাধারণত অ্যাভয়েড করে যাই সেই লেখাগুলো, যেটা একটু আগে অর্পিতাদি বলছিলেন যে গায়ের চামড়া মোটা হতে হয়, কারণ আমরা জানি সেই সকল রিলস বা সেই সকল লেখাগুলো ভীষণ ভাইরাল হয়, যেগুলো ভীষণ সাদামাটা এবং মানে সেগুলোর মধ্যে না ভেতরে কিছু নেই, আসলে সমাজ পরিবর্তনের কোনো গল্প নেই। কিন্তু যে লেখাগুলো, যে ভাবনা চিন্তাগুলো মানুষকে নাড়িয়ে দেয়, সেগুলো নিয়ে সত্যি মানুষের কোনো হেলদোল নেই। তাই সেই অফবিট লেখাগুলো, যে বিষয়গুলো মানুষকে একটু ভাবতে সাহায্য করে, মানুষকে ঘাড় ধরে বোঝায় যে যে জিনিসগুলো তোমরা অ্যাভয়েড করছো সেগুলোকে অ্যাভয়েড না করলেই বোধহয় ভালো, তাতেই আমাদের সমাজটা আরো অনেক সুন্দর হবে, সেই মানুষ তাদেরকে আমরা সম্মান জানাতে চলেছি। মঞ্চে আমরা ডেকে নেব মৌমিতা দাস মণ্ডল, প্রস্তুত থাকবেন জয়শ্রী মণ্ডল, ডক্টর সুস্মিতা ঘোষ, শ্বেতা দাস, ডক্টর শুভশ্রী কর্মকার এবং সৌম্যদীপ মজুমদার। শ্রেষ্ঠ কলম বিভাগে মনোনীত সকল প্রার্থীদেরকে আমরা এক এক করে মঞ্চে ডাকবো। আমরা অর্পিতাদি আছি, অর্পিতাদিকে একটু মঞ্চে ডাকবো। অর্পিতাদির হাত দিয়ে আমরা এই পুরস্কারগুলো দেওয়াবো। প্রত্যেকে যারা রয়েছেন এখানে, আমরা কিন্তু করতালির মাধ্যমে প্রত্যেককে কিন্তু আমরা সংবর্ধনা জ্ঞাপন করব, কারণ বঙ্গশিল্প থেকে অবশ্যই উপহার রয়েছে। মৌমিতা দাস মণ্ডল কি উপস্থিত আছেন? আসুন। আমাদের অনুষ্ঠান কিন্তু খুব ছোট অনুষ্ঠান, সুতরাং একটু তাড়াতাড়ি আমরা করব। উপস্থিত থাকবেন জয়শ্রী মণ্ডল। আপনি যাদের নাম আমি ডাকছি তারা যদি উপস্থিত থাকে তাহলে তারা মঞ্চের একটা সাইডে এসে একটু দাঁড়াবেন। জয়শ্রী মণ্ডল। আচ্ছা, এই মুহূর্তে অর্পিতাদির হাত দিয়ে আমরা পুরস্কার প্রদান করাচ্ছি। মৌমিতা দাস মণ্ডল মহাশয়াকে সার্টিফিকেট, তার সাথে একটি সুদৃশ্য মেমেন্টো, এরপরে আমরা তুলে দেবো ক্যালেন্ডার, আর তার সাথে একটি সূচিপত্র, অর্থাৎ যেখানে আমাদের প্রত্যেকের নামগুলো সুন্দরভাবে রয়েছে। এই কাজগুলো রঙ্গনী করে খুব সুন্দর করে করেছে কাজগুলো। আচ্ছা, এরপরে আমরা আমাদের পত্র, ওথ, তার সাথে মেডেল এবং উত্তরীয় আর অবশ্যই ব্যাজ তার হাতে আমরা তুলে দিচ্ছি। আপনারা ভীষণ ভালো থাকুন, আর এইভাবে কিন্তু লেখা বা আপনাদের যা সৃষ্টিশীল কাজকর্ম আছে চালিয়ে যান। একটু রঙ্গন বা বৈদুর্য তোমরা যারা রয়েছে সাইডে, ওনাদের হাতে একটা করে ক্যারি দিয়ে দাও যাতে ওনারা নিতে সুবিধা হয়। ওখানে ক্যারি রয়েছে ম্যাডাম। আর ওখানে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে তাকে একটু বসিয়ে দাও ইয়েতে, দর্শক আসনে। মঞ্চে এই মুহূর্তে জয়শ্রী মণ্ডল। জয়শ্রী মণ্ডলের ট্রেটা একটু নিয়ে আসবে। সার্টিফিকেট, তার সাথে মেমেন্টো, ক্যালেন্ডার, সূচিপত্র, সুদৃশ্য একটি উত্তরীয়, মেডেল, আমন্ত্রণ পত্র, তার সাথে উত্তরীয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। আচ্ছা, নেক্সট
আসবেন মঞ্চে ডক্টর সুস্মিতা ঘোষ। ওনাকে একটা ক্যারি, রমন একটু ক্যারিটা দিয়ে দেন, প্রত্যেককে একটু দিয়ে দেন, একটা করে ক্যারি রেডি ওখান থেকে দিয়ে দাও। ডক্টর সুস্মিতা ঘোষ পেশায় ডাক্তার, তার সাথে সাথে ভীষণ ভালো একজন মানুষ, প্রচুর মানুষের পাশে থাকেন এবং তার সাথে সাথে ভীষণ ভালো লেখেন, গান সব মিলিয়ে মিশিয়ে শিল্প চর্চায় নিমগ্ন। অর্পিতাদির হাত দিয়ে ডক্টর সুস্মিতা ঘোষের হাতে সার্টিফিকেট, একটি সুদৃশ্য মেমেন্টো, বাংলার ক্যালেন্ডার, তার সাথে ব্যাজ, মেডেল, উত্তরীয় এবং আমন্ত্রণ পত্র। একদম, আমি এটা প্রতিবারই বলি যে একটা বড় সড়ো থলি নিয়ে আসবেন সকলে, কিন্তু এখানে একটা থলির ব্যবস্থা আমরা করেছি। আচ্ছা, সুস্মিতাদির হাতে একটা ক্যারি ওখান থেকে দিয়ে দেবেন। আচ্ছা, শ্বেতা দাস আপনি উপস্থিত আছেন? শ্বেতা দাস, শ্বেতা দাস আচ্ছা উপস্থিত নেই। ডক্টর শুভশ্রী কর্মকার উপস্থিত আছেন? ডক্টর শুভশ্রী কর্মকার, হ্যাঁ। ডক্টর শুভশ্রী কর্মকার ভীষণ ভালো একজন লেখিকা এবং তার লেখার মাধ্যমে কিন্তু আমরা মননশীলতার পরিচয় পাই। তার সাথে সাথে আমি যেটা বারবার বলি যে বর্তমান সমাজে যেটা প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেন, কারণ এই প্রয়োজনীয় বিষয়গুলো যদি আমরা সিম্পলি অ্যাভয়েড করতে থাকি আমাদের সমাজটা কিন্তু একদম রসাতলে যাবে। আর সেই রসাতলে যেতে যারা না দিতে চান তাদের মধ্যে যারা রয়েছেন আমাদের শিক্ষা সংস্কৃতির দ্বীপ যারা প্রজ্বলিত করছেন, এই সামনে রাখা প্রদীপটির মতো শত হাওয়া সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত জ্বলে আছে, আর সেটাকে জ্বালিয়ে রাখার দায়িত্ব যারা পালন করছেন তাদের মধ্যে ডক্টর শুভশ্রী কর্মকার অন্যতম। মঞ্চে আমরা ডেকে নিচ্ছি সৌম্যদীপ মজুমদার, আপনি আছেন? সৌম্যদীপ মজুমদার, সৌম্যদীপ মজুমদার। সৌম্যদীপ মজুমদারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অর্পিতাদি। আপনাদের প্রত্যেকের লেখা, প্রত্যেকের সাংস্কৃতিক কাজকর্ম অনেক দূর এগিয়ে চলুক, ভীষণ ভালোভাবে এগিয়ে যান। চোখের চামড়া যেন মোটা না হয়, কারণ তাতে আমরা সমাজের খারাপ দিকগুলো দেখবো না, তবে গায়ের চামড়া একটু মোটাই হোক, কারণ শিল্পীদের মনের চামড়া অবশ্যই নরম, মন ভীষণ নরম হয়। আমরা প্রত্যেকেই ইমোশনালি মুভড, কিন্তু আমাদের গায়ের চামড়াটা একটু মোটা করতেই হয়, আর চোখের চামড়া একদমই নয়, কারণ সবকিছু আমরা দেখবো, দেখেই তো সেটার প্রতিবাদ করব। অনেক অনেক ধন্যবাদ সৌম্যদীপ মজুমদারকে এবং অর্পিতাদিকে এইভাবে আমাদের যাকে বলা হয় হসলা আফজাই, অর্থাৎ আমাদেরকে এইভাবে উজ্জীবিত করার জন্য। আচ্ছা, আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, আমরা পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে অর্থাৎ বঙ্গ সাহিত্য সম্মানে যাওয়ার আগে আমরা ডক্টর সুস্মিতা ঘোষের কণ্ঠে একটি কবিতা শুনে নেব, ছোট্ট একটি কবিতা। আর তার সাথে সাথে এটাই বলবো যে যারা পুরস্কার পাচ্ছেন এবং সুস্মিতা দিও সকলেই যারা পুরস্কার পাচ্ছেন, বাইরে কিন্তু আমাদের মিডিয়া হাউস থেকে যারা এসেছেন তারা অপেক্ষা করছেন, ঠিক ঢুকতেই যে জায়গাটা ফুল দিয়ে সাজানো হয়েছে সেলফি জোনের মতো, ওখানে কিন্তু আপনারা প্রত্যেকে মিডিয়া বাইট দেবেন। মিডিয়া কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা কি পুরস্কার পেলেন, কেন পেলেন, এবং সমাজে আপনারা যে কাজগুলো করছেন সবটাই কিন্তু ডিটেইলসে ওখানে বলবেন, কারণ এটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সার্কুলেট করব। আমরা মঞ্চে এই মুহূর্তে ডেকে নিচ্ছি ডক্টর সুস্মিতা ঘোষকে তার একটি কবিতার মাধ্যমে আমাদের এই পর্বের অনুষ্ঠান সমাপ্ত করার জন্য।
পেশাগতভাবে আমি ডক্টর একজন, আমি অ্যানেস্থেশিয়ান ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট। একদম বিপরীত একটা জায়গা থেকে বসে আমি শুধু শখের বসে কলম ধরি, যা মনে হয় যখন যেটা মনে জাগে সেটাই অক্ষরে ধরে রাখার চেষ্টা করি। একটা বসন্ত পার হয়ে গেছে, এক বিরহের এক কবিতা আপনাদেরকে শোনাচ্ছি, ভালো লাগলে আমারও ভালো লাগবে। বসন্ত সে তো কখনো আসবে না, না বসন্ত আসেনি তো কখনো। একবার শীতের মুঠো রোদে হাত ছাকার সময় সে যেন কানে কানে বলেছিল, এবার আসবো আমি, থাকবো তোর উঠোন জুড়ে, উঠোনের ওই লতায় লতায় খেলবো লুকোচুরি। সে তো কই আসেনি, হয়তোবা দরজায় কড়া নেড়ে চলে গেছে, হয়তোবা দিয়েছিল মিথ্যা প্রতিশ্রুতি, কিংবা ভুল পথে চলে গেছে অন্য আঙিনায়, অথবা ভুলেই গেছে যে কথা দিয়েছিল সে তো আসবে বলেওনি। অদম্য ইচ্ছার জোরে বুঝি শুনলাম সে না বলা কথা, সে তো কখনো আমার কানের কাছে আসেনি। শীতের হিম যখন প্রবল হুঙ্কারে করছে শাসন, না সে তো কখনো ভয় পেও না আমি আসছি বলেনি। কেন তবে তার লাগে দিন গোনা, সে কি অনন্য নাকি অতি সুমধুর, নাকি সে হলো সব চড়ার উপশম, নাকি তার ছোঁয়া মৃত প্রায়ের জীবন কাঠি। সে তো কখনো আসবে না, তাই তো না পাওয়ার ব্যথা কুড়ে কুড়ে খাই মন, আর স্বপ্নের অসীম প্রান্তরে মেটাই সার। ঘোর শীতের কোলে পায় হালকা তাপের আশ্বাস, আর ভুলে যেতে চাই সে কখনো আসবে না। নমস্কার। এবার আমরা মঞ্চে ডেকে নেব যারা বঙ্গ সাহিত্য সম্মান লাভ করছেন। দেবজিৎ কামলে, মানস বিশ্বাস। আপনাদের মঞ্চে আমরা আহ্বান জানাই দেবজিৎ কামলে এবং মানস বিশ্বাস, মাফ করবেন, বঙ্গ সাহিত্য সম্মানের জন্য আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আপনাদের। দেবজিৎ বাবু কি উপস্থিত আছেন? বঙ্গ সাহিত্য সম্মানের জন্য এবার আমরা মঞ্চে পেয়ে গিয়েছি অলরেডি দেবজিৎ কামলে এবং মানস বিশ্বাস। দেবজিৎ বাবুকে আমরা সম্মান জ্ঞাপন করছি।
এরপরে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি মানুষ বিশ্বাস। উনি কি আছেন? আচ্ছা, উপস্থিত নেই এখনো পর্যন্ত। বঙ্গশিল্পরত্ন অদিতি চ্যাটার্জি। বঙ্গশিল্পরত্ন অদিতি চ্যাটার্জি, আপনাদের কাছে একটু বিনীত নিবেদন আমাদের, কারণ আমাদের কিন্তু টিফিনও রয়েছে আর স্ন্যাক্স, এবং তার সাথে যেটা আমরা মহিত মিত্রে করে থাকি আর কি, যে একটা ব্রেক আমরা দিই, কিন্তু এখানে ব্রেক দিচ্ছি না, আমরা একটু তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করব, কারণ ভোটের বিষয়ে অনেকে দূরে ফিরে যেতে হবে। আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে দেবো। সুতরাং আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ যে আপনারা সমগ্র অনুষ্ঠানটা দেখেই যাবেন, কারণ তাতে কি হয়, সর্বশেষে যিনি পুরস্কারটি নেবেন তাকে এই খালি মঞ্চ আর খালি অডিটোরিয়াম আর দেখতে হয় না, এটাই আর কি। হয়ে এসেছে আমাদের অনুষ্ঠান মোটামুটি 8 ঘন্টা 35 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করব। আর যাওয়ার সময় প্রত্যেকে কিন্তু মিডিয়া বাইক দিয়ে এবং স্ন্যাক্সের প্যাকেট এবং ডিনারের প্যাকেট নিয়ে কিন্তু তারপরে বাড়ি যাবেন। বাঙালি আমরা ভোজন বিলাসী, সুতরাং খাবার দাবারেরও ব্যাপার স্যাপার রয়েছে। আমরা মঞ্চে পেয়ে গিয়েছি অদিতি চ্যাটার্জি মহাশয়কে, তাকে পুরস্কার সহ ভালোবাসা নিবেদনে আমরা সকলেই এবং বিশেষ করে অর্পিতা দিই। দাদা ভাই নাম? জোরে হাততালির মাধ্যমে আমরা ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। মানুষ বিশ্বাস মহাশয়। প্রথমে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সম্মানিত করুন আপনাদের ভালো। প্রকাশিত হয়েছে বই.com থেকে। কিম্ভূত কৌতুক কাব্য, গার্গী ব্যানার্জির লেখা। এবং শালুইকেও আমরা পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে রাখবো। আমরা এই মুহূর্তে দেবনারায়ণ শালুই মহাশয়কে বরণ করে নিলাম। আমি বই.com পাবলিশার্সকে এবং প্রকাশক রঙ্গমঞ্চ ঘটককে অনেক ধন্যবাদ জানাই। এই বইটি কিম্ভূত কৌতুক কাব্য নাম, ভৌতিক গল্প, রহস্য গল্প এবং কয়েকটি কবিতা রয়েছে। যদি আমার লেখা পাঠ্যক্রমে সমাদৃত হয়, আমার নিজেকে ধন্যবাদ। জোরে হাততালি স্যারের জন্য। সবকিছু দিয়ে আপনাদের ভালোবাসায় ভরিয়ে দিলাম। আসছে বছর আশা করি আরেকটু বড় থলির ব্যবস্থা আপনাদের করতে হবে। আমরা চেষ্টা করব প্রতি বছরে অনুষ্ঠান করার, কিন্তু এটাও শর্ত যে আপনাদের কিন্তু থাকতে হবে। এই বছর প্রথম গল্পবাগীশ প্রকাশনী থেকে আমার একক বই খোঁজ প্রকাশিত হয়েছে। যদি গল্পবাগীশ প্রকাশনী আমার সঙ্গে না থাকতো, তাহলে খোঁজকে আমি খুঁজে পেতাম না। খোঁজ তো সকলে চলতেই থাকে, নিজের সঙ্গে সঙ্গে নিজেকে খোঁজা, তার সঙ্গে এই খোঁজার সঙ্গে আমার লেখার সঙ্গে যদি কেউ নিজের জীবনকেও খুঁজে পান, তাহলে মনে হবে সেটাই আমার প্রাপ্তি। আমি আমার লেখা থেকে কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। কবিতা আমায় ভালোবাসতে শেখায়, নিজের মনকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে প্রতি মুহূর্তে। কিন্তু কবিতা এসে আমার কলমে বসে না, আমি কবিতাকে ধারণ করি নিজের অন্তরে। তবে খুব যে সচেতন ভাবে তা বলতে পারি না। সেই কোন ছোটবেলা থেকে কবিতা আমার কাছে নিয়ে আসে বাস্তব জীবনের ঘটনা, যা কখনো কখনো আমার নিজের কথা হয়ে ফুটে ওঠে আমার লেখার মধ্যে। হয়তো বা কিছু ছেঁড়া ছেঁড়া পাতা ভর্তি লেখা, কিছু কিছু ভেঙে চুরে যাওয়া জীবনের ভাঙা ভাঙা অক্ষরের মেলা, কিছু ভাঙা ভাঙা শব্দের মাঝে কোথায় হারিয়ে যাওয়া একটা উদাসীন মন। এমন এক মন পালছেরা নৌকোর মতো চঞ্চল নদীর বুকে ভেসে যায় কেবলই শূন্যতার দিকে, যেখানে আমি একা। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে নদীর বুকে, পাড়ে দেখা যাচ্ছে বৃষ্টির জলে ভেজা সতেজ সবুজ গাছেদের সারি, ডালে ডালে বৃষ্টি ভেজা পাখির ছাপ। আমি কবিতাকে বসাতে পারিনি আমার কলমে। আমার ঝুলিতে জমা আছে ধূসর চেহারা, রুক্ষ শুষ্ক বাস্তব জীবনের কথা। এই ঝুলি খুঁজলে পাওয়া যাবে প্রেম, অপ্রেম, সঠতা, আস্তিক নাস্তিক, স্মৃতি বিজড়িত কিছু কথা। অবশ্য আমার এই লেখার কোনো অর্থই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। তবুও আমি লিখেই চলি, আর সেগুলো নিয়েই ঘুরে ঘুরে ফেরি করে বেড়াই এ প্রান্ত থেকে ও প্রান্তে, মানুষের অন্তরের অলিতে গলিতে।
কারণ আমি লেখার ফেরিওয়ালা। ধন্যবাদ। নমস্কার। উপস্থিত সমস্ত লেখক, লেখিকা এবং বিভিন্ন সমাজের স্তর থেকে আসা গুণীজন প্রত্যেকের চরণে প্রণাম জানাচ্ছি। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই মঞ্চে উপস্থিত হতে পেরে নিজেকেও ধন্য মনে করছি। বিশেষ বক্তব্যতে না গিয়ে আমারই লেখা একটি গান, যেটি আমার মোবাইলে আছে, সেই গানটি আমি শুনুন। এই গানটা আমরা ট্র্যাকে একটু চালিয়ে দিচ্ছি, শুনুন। আচ্ছা, আমরা এই পার্টটা হতে হতে কিন্তু এরপরে বঙ্গনারী সম্মানের ক্ষেত্রে যাব। মুনমুন মুখার্জি বঙ্গনারী সম্মানের মাধ্যমে আমাদের এই মঞ্চকে সম্মানিত করবেন। তার জন্য যে যে বিষয়গুলো একটু রেডি করার করে নিও, সাউন্ডটা বাড়িয়ে দেবেন। ডাকে মোরে গোবিন্দ বলে, গোবিন্দ দাস মোর নাম। নিবাস বাংলার বাঁকুড়া জেলা কুলিয়ারা গ্রাম। পিতার নাম রামদাস, আঙ্গুরবালা মাতা চ্যাটার্জি পুরোহিতের বংশ, বুদ্ধদেব মোর ভ্রাতা। সংক্ষেপে গানের সুরে পরিচয় দিলাম, ডাকে মোরে গোবিন্দ বলে, গোবিন্দ দাস মোর নাম। জাতি দারিদ্রতা মোরে করেছিল গ্রাস, লড়াই করে এসেছি ফিরে, সব ভাগ্যের পরিহার। এখন পৌরোহিত্য কাজে সবার মুখেতে সুনাম, গোবিন্দ দাস মোর নাম। ডাকে মোরে গোবিন্দ বলে, গোবিন্দ দাস মোর নাম। সমাজ সেবা করে থাকি আর তেরি সেবায়,
কলম চলে গান কবিতায় ঠাকুরের কৃপায় আমার অভিজ্ঞতা পরিশ্রমের নেই কোনো বিরাম নিবাস বাংলার বাঁকুড়া জেলার কুলিয়ারা গ্রাম ডাকে মোরে গোবিন্দ বলে গোবিন্দ দাস মোর নাম। গীতা চন্দ্রী সৎসঙ্গে সদাই মিশে রই জ্ঞান অনুযায়ী আমি রচিয়াছি বই কত নামি দামি প্রতিষ্ঠান হতে পুরস্কার পাইলাম নিবাস বাংলার বাঁকুড়া জেলার কুলিয়ারা গ্রাম ডাকে মোরে গোবিন্দ বলে গোবিন্দ দাস মোর নাম। যাকে বলে গানে গানে পরিচয়, যেমন সুর তেমন কথা। অনেক ধন্যবাদ। মঞ্চে শিবাংশু বাবুকে জাস্ট দু একটি কথা বলার জন্য একটু অনুরোধ জানাই। হ্যালো, একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়, আর মাঝখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। আমার লেখা একলা কবির 4টি লাইন আমি আপনাদের কাছে বলছি। একলা লেখক লড়ছে একক শক্ত শীত দ্বারা, বিচ্ছে কলম মরছে মলম সমাজ গুন্দরা, জ্বলছে আগুন ঝলছে হৃদয় শুষ্ক নয়ন বাড়ি, সংস্কৃতির বাণী শোনায় বিকিয়ে যাওয়া নারী। একলা তুলি ঝড় তোলে আজ ক্যানভাসের এই পাতায়, স্বাধীন চেতা তুলির নিলাম লক্ষ কোটি টাকায়। অন্ধকূপে বন্ধ পাখির লক্ষ নিলাম বর, রামধনু রং ছড়িয়ে দিলাম দিক দিগন্তর। পূব আকাশে বারুদ গোলা, মন আকাশে রঙের মেলা, মুক্ত মনন শিল্পী জীবন, রক্তক্ষরণ অবহেলা। অনেক অনেক ধন্যবাদ। কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা, ভালো থাকুন। বঙ্গনারী সম্মানে ভূষিত হতে চলেছেন মুনমুন মুখার্জি তার সাংস্কৃতিক তথা সামাজিক কাজের জন্য। একটা জোরে হাততালি বঙ্গনারী সম্মানে ভূষিতা মুনমুন মুখার্জি মহাশয়কে। এবং তার সাথে সাথে কিন্তু তার মুখ থেকে একটি আবৃত্তি আমরা শুনে নেব। সময় ভীষণ ভীষণ কম, তার সত্ত্বেও কিন্তু আমরা ঝালে ঝোলে অম্বলে থাকবো, অর্থাৎ সমস্ত কিছুর স্বাদ কিন্তু আমরা গ্রহণ করব। মুনমুন মুখার্জিকে প্রথমেই আমি আবৃত্তি পরিবেশন করে নিক, তারপরে আমরা পুরস্কার দেবো। আবৃত্তি করার পরে কিন্তু আমরা প্রাইজ দেবো। অন করে গেছে। হ্যালো, আমি একটু সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম। আমাকে আবৃত্তিতে সহায়তা করার জন্য আমি আমার স্বামী তমাল রায়কে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
হ্যালো হ্যালো হ্যালো। দুপারে দুই বাংলা, মাঝে কাঁটা তারের বেড়া। সকাল হলেই ও পারে সব, সন্ধে বেলা ফেরা। পাসপোর্ট নেই, ভিসাও নেই, এয়ারও সব রাখি। ভাগ মানি না, দাগ মানি না, আমরা হলাম পাখি। বাংলা নাকি ভাগ হয়েছে, ভাগ বুঝি না আমি। এপার ওপারে ভিজিয়ে দিতে বাড়াই চলার বেগ। আটকাবে কি বলো আমায়, আমি হলাম মেয়ে। বাংলা হলো দু টুকরো, বাংলা হলো দুই। রোদ বলল আমি লাগা কিছুই। সকাল হলে দুই পারকে রাঙিয়ে দিয়ে যায়। ভাগের হিসেব কে আর রাখে, বাংলা তো একটাই। ভাগ করেছো বাংলাটাকে, তাই বুঝি আক্ষে। আমায় কিন্তু বাধা টাধা দেয় না বিএসএ, বরং তারা দাঁড়িয়ে দেখে আমার আসা যাওয়া। আমি হলাম বাংলার সেই প্রাণ জুড়ানো হাওয়া। বাংলাটাতে ভাগ করতে পারবে না তো কেউ, ছলাৎ ছলাৎ বলল হেসে পদ্মা নদীর ঢেউ। ঢেউ জুড়েছে এপার ওপার, দু চোখ মেলে দেখ। ভাগ মানি না, দাগ মানি না, বাংলা আমার এক। ঢেউ জুড়েছে এপার ওপার, দু চোখ মেলে দেখ। ভাগ মানি না, দাগ মানি না, বাংলা আমার এক। দুপাশে ধানের গোলা, মাঝখানে মস্ত মরাই। ধান খেতে ভিড় জমাতো, বুলবুলি পায়রা চড়াই। খোলা চাল মাটির দাওয়া, উঠানে লাউয়ের মাচা। প্রতিদিন সন্ধে হলে আসতেন রহিম চাচা। হাটবাড়ি শহর থেকে আনতেন লাটাই ঘুড়ি, অথবা বেতের ধামাই বাতাসা কদমা মুড়ি। ছিল না জাতির বালাই ভেদাভেদ আপন পর, কবেকার কথা সেসব মনে নেই ঝাপসা ধূসর। হয়তো সেইখানে আজ দোতলা দালান বাড়ি, উঠোনে রহিম চাচা এক মুখ ফর্সা দাড়ি। ডাকছেন দুহাত মেলে, বলছেন আয় কাছে আয়। সামনেই কাঁটার বেড়া, যাবো যে পথটা কোথায়। খটাখট বুটের আওয়াজ, বেয়োনেট কামান গুলি। এ মাটি আমাগো ছিল, সে কথা কেমনে ভুলি। ভোলা কি সহজ এতই, চাইলেই যায় কি ভোলা। মানুষের হাতের বাঁধন কাঁটা দিয়ে যায় না খোলা। মানুষের হাতের বাঁধন কাঁটা দিয়ে যায় না খোলা। মানুষের হাতের বাঁধন কাঁটা দিয়ে যায় না খোলা। তো আমরা সেই বার্তা নিয়ে আমরা মুনমুন মুখার্জি মহাশয়ের হাতে ফুলের বুকে সুন্দর একটি মেমেন্টো, ফিল্ম ফেয়ারের মতো দেখতে অনেকটা, এবং তার সাথে সাথে একটা উত্তরীয় আমন্ত্রণ পত্র, আরো একটি মেমেন্টো, সার্টিফিকেট। যদিও আমরা আপনাদের সার্টিফাই করতে পারি না, এটা একটা প্রশংসা পত্র বা একটা থ্যাঙ্কিং লেটার হিসেবেও মনে রাখতে পারেন। মেডেল, এবং তার সাথে একটা কিন্তু চলে গেল, একটা চলে গেল অঙ্কিতা তোমার ট্রেতে, আমি দেখতে পেয়েছি। তো সবকিছু নিয়ে, এই ভালোবাসার উপহার নিয়ে একটা প্যাকেটে ওনাকে একটু দিয়ে দেওয়া হোক, প্যাক করে। বেশ, নেক্সট আমরা থার্ড পার্টে চলে আসছি। ভীষণ ফাস্ট আমরা এগোচ্ছি। বঙ্গশিল্প রত্ন, এই পুরস্কারে যারা ভূষিত হলেন প্রকাশ চন্দ্র মণ্ডল এবং সুচিতা সরকার ঘোষ। ওর হচ্ছে আমার জন্য একটা হাততালি হতেই পারে যদি ভালো লেগে থাকে অ্যাঙ্কারিং। কারণ জেনারেলি আমি অ্যাঙ্কারিং পার্টে আমি আগে খুব ছোটবেলায় দেখতাম লোকে কবিতা আবৃত্তির সময় এবং অ্যাঙ্কারিং যখন হতো তখন লোকে বাথরুম যেত, কারণ এটা শোনার অযোগ্য। কবিতা আবৃত্তির সময় আমরা বারবার দেখতাম লোকে টয়লেট যেত, কিন্তু এখন কবিতা আবৃত্তির ভোল বদল হয়েছে। আর অ্যাঙ্কারিংটা ওই নমস্কার আজ 25শে বৈশাখ এরকম কিন্তু অ্যাঙ্কারিং এখন আর চলে না। সুতরাং অ্যাঙ্কারিংটা আমরা যতটুকু বুঝি, যেটুকু শিখেছি, বারবার মনে হয় যে যে কথাগুলো আমরা সাধারণ বলি, যে কথাগুলো আমরা আড্ডার ছলে বলি, ভালোবাসার ছলে বলি, সেই কথাগুলোই যেন মঞ্চের এপার থেকে আপনাদের ওপারে পৌঁছে দিতে পারি। কারণ আমাদের কাজটা কিন্তু একটা লিয়াজো পার্সনের মতো, এনাদের ভালো লাগাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আর আপনাদের ভালো লাগা হাততালির মাধ্যমে এনাদের কাছে পৌঁছে দেওয়া। অনেক ধন্যবাদ প্রকাশ চন্দ্র মণ্ডল মহাশয়কে। সুচিতা সরকার ঘোষকে মঞ্চে এবার আমরা ডেকে নিচ্ছি।
বঙ্গ সাহিত্য সম্মানের জন্য প্রস্তুত থাকবে অর্ণা চ্যাটার্জি এবং রাজ মন্ডল। সুদৃশ্য একটি সার্টিফিকেট, অপূর্ব একটি মেমেন্টো, ভীষণ ভালো, ভীষণ ইউনিক। এই মেমেন্টোটা সত্যি আমারও কালেকশনে নেই, ভীষণ ভালো। একটা হলুদ রঙের উত্তরীয়, আমাদের বন্ধুত্বের প্রতীক, তার সাথে ক্যালেন্ডার, মানপত্র, ব্যাজ এবং মেডেল। অনেক ধন্যবাদ। এবার আমরা মঞ্চে পেয়ে গিয়েছি বঙ্গ সাহিত্য সম্মানের জন্য অর্ণা চ্যাটার্জি। বঙ্গ সাহিত্য সম্মান লাভ করতে চলেছেন অর্ণা চ্যাটার্জি এবং রাজ মন্ডল। যতক্ষণে ওনারা এই জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছেন ততক্ষণে, আচ্ছা রেডি, ওকে, ভীষণ ফাস্ট। অর্ণা চ্যাটার্জির হাতে আমরা বঙ্গ সাহিত্য সম্মান। বইপত্র কলম নিয়ে ঘাটাঘাটি এইভাবেই চলতে থাকুক, আর এইভাবেই আপনারা আপনাদের লেখার গন্ধে, লেখার স্পর্শ এবং বইয়ের পাতার সুগন্ধে সমাজকে ভরিয়ে তুলুন। আমরা অর্ণা চ্যাটার্জিকে সংবর্ধিত করতে পেরে সত্যি গর্বিত। অপূর্ব একটি পুরস্কার, সাদা রঙের একটি সুন্দর মেমেন্টো, তার সাথে সার্টিফিকেট, তার সাথে উত্তরীয় এবং মানপত্র সহ সমস্ত কিছু। অনেক ধন্যবাদ আপনাকে। একটা জোরদার করতালির মাধ্যমে অর্ণা চ্যাটার্জিকে ধন্যবাদ জানাই। রাজ মন্ডল, বঙ্গ সাহিত্য সম্মানে ভূষিত হতে চলেছেন রাজ মন্ডল। আপনারা প্রতিনিয়ত লিখতে থাকুন। সোশ্যাল মিডিয়ায় বহু খারাপ খারাপ জিনিসের ছড়াছড়ি, যত বেশি লিখবেন তত বেশি নিউজ ফিডে আমরা আপনাদের লেখাগুলো দেখতে পাবো। সুতরাং প্রচুর লিখতে থাকুন, আর মিডিয়া বাইট কিন্তু দিতে ভুলবেন না। সামনে মিডিয়ার লোকজন রয়েছে, প্রচুর পরিমাণে বাইট দিন, আপনাদের কথা সকলের কাছে পৌঁছে যাক। ধন্যবাদ রাজ মন্ডল মহাশয়কে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার হাতে মানপত্র সহ সমস্ত কিছু তুলে দিলাম। আপনার ভবিষ্যৎ লেখা এবং পড়াশোনার যে কালচার আপনার রয়েছে, এইভাবেই আপনি সমস্ত কিছু নিয়ে গিয়ে চলুন। আমরা এরপরে একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে পৌঁছে গেলাম। শ্রেষ্ঠ কলম কৃষ্ণধীবর। কৃষ্ণধীবর স্যার, আপনি যদি উপস্থিত থাকেন একটু মঞ্চে আসবেন। শ্বেতা দাস, সুপর্ণা ঘোড়াই, আপনারা একটু মঞ্চে আসবেন, কারণ তখন আপনারা উপস্থিত ছিলেন না। আর এই মুহূর্তে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি কৃষ্ণধীবর মহাশয়কে শ্রেষ্ঠ কলম বিভাগে। ডক্টর কৃষ্ণধীবরের সংস্কৃত মার্গ বা সংস্কৃত মার্গ বইটি প্রকাশিত হয়েছে। আমি নিজেও সংস্কৃত স্টুডেন্ট, এই বইটি আমারও কাজে লাগবে, পড়তেই পারি, যদিও এমএ পাস আউট 2007-এ। সেমেস্টার 1 এর জন্য বর্ধমান এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এনইপি অনুসারে মেজর এবং মাইনর সিলেবাস অনুসারে সংস্কৃত মার্গ ডক্টর কৃষ্ণধীবর, গ্রন্থকার ডক্টর কৃষ্ণধীবর, সহকারী অধ্যাপক, রামপুরহাট কলেজ, গপ্পবাগীশ প্রকাশনী থেকে উনি এই বইটি। কলম বিভাগ, ঠিক, সুপর্ণা ঘোড়াই। একটা জোরদার হাততালি ম্যামের হাতে। আমরা সার্টিফিকেট, মেমেন্টো সহ যাবতীয় ভালোবাসা নিদর্শন স্বরূপ আপনার হাতে আমরা তুলে দিলাম। অনেক বই প্রকাশ করে সম্পাদিকা। এতক্ষণ পর্যন্ত সবার পুরস্কারগুলো যে নিয়ে আসছিল, এবার তার পুরস্কার গ্রহণের পালা। অঙ্কিতা বণিক। ডিনার এবং স্ন্যাক্স কিন্তু আপনারা নিয়ে নেবেন, কারণ সব রেডি হয়ে গেছে আর কি। আর আমাদের অনুষ্ঠান একদম শেষের মুখে, আর দু একটি বিষয় আমরা
এরপরে একক বই প্রকাশ, এছাড়া সুব্রত মুন্সিকৃত বসন্ত মঞ্জুরি, এই বইটিও কিন্তু প্রকাশিত হলো, সুব্রত মুন্সিকৃত বসন্ত মঞ্জুরি। বেবী ঘোষ, বর্ণা ভট্টাচার্য, সোমা ঘোষ, অরুণা বেগম, মীরা বিশ্বাস মান্না, নীলিমা দাস ও সোমা বিশ্বাস। ঋণ শিকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কবি সত্যেন্দ্রনাথ দত্ত, কবি শঙ্খ ঘোষ এবং কবি জয় গোস্বামী। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ। সকলকে জানাই সাদর সম্ভাষণ, গুরুজনদের প্রণাম, অন্যান্যদের শুভেচ্ছা। আমরা উত্তরায়ণ শ্রুতি নাটক এবং আবৃত্তি সংস্থা সুদূর বজবজ বাটানগর থেকে আসছি। আজকে আমাদের কবিতা আলেখ্য আমরা শুরু করতে চলেছি সময়ের অপেক্ষা। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকা ঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার গাড়িগুলো সোজা, চলিয়াছে দূরতর জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর্ষা, পিঠে তার টান গাড়ি পরে দুপটা। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন পাখি পেছে পাখার ঝাপট। ঘন্টাকে বলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে একই পাগলাম। কলিকাতা শোনে না তো চলার খেয়ালে, নিত্যের দেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না তো সোজা বোম্বাই, দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে যদি যায় বিলাতেই ছোটে, ইংরাজ হবে সবে উদ্ধার ফোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধ্যেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য অপলোক মুখশ্রীর শান্তির এক ঝলক, শুধু কবিতার জন্য তুমি নারী, শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে দাগিয়েও প্রপাত, শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোক হয়, মানুষের মতন ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। শিবখান তিনদার তিনজন মাল্লা, চৌক দিন ভোর দেয় দূর পাল্লা। পানময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকসা। কোন চিরিতির ঘর ওই চর যাচ্ছে, বনহাস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই টুক দেয় পানি বৌটি, দেয় টুক 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 ঘুমটার বৌটি। ঝকঝক কলসির বক বক শোনব, ঘুমটায় ঘুমটায় ফাঁক বয় মন উন্মন্দ। তিনদার চিৎখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টি রে, চোখ দুটি ভোমরা, ভাত কদমের ভরা রূপ দেখো তোমরা।
পানপিনে ঠোঁটরাঙা চোখ কালো ভোমরা, রূপসালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচটি রেডি সিন্নি মেনে চলবে টেনে বৈঠা ভেনে, বাক্স মুখে সামনে ঝুঁকে বাই বাঁচিয়ে ডাইনি লোকে। বুকতে টানো বইটা হানো, 7-17 কোপ কোপানো, হাড় বেরুনো, খেজুর গুলো, ডাইনি যেন ঝামর চুলো। নাচতে ছিল সন্ধ্যাগামে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো। নিবন্ধ এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা বলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাগ পেলে তা ওড়াতে মন্দি। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ির শিরায় শিখার মতন মরার আনন্দে। দুপারে 2 রুই কাবলার মারনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রাতে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে। বেনি মাধব তোমার বাড়ি যাব। বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী তমাল তরুণে বাজিয়েছিলে, আমি এখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর। আমি তখন 9ম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন 9ম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো কি তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো বউ। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যেমন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে, আজ উঠেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? কেমন হবে আমি যদি নষ্ট মেয়ে হই? নমস্কার, আপনাদের ভালো লাগবে। ah
তো
আছে প্রাণ তোমায় সুন্দর বন্দিতে সঙ্গীতে তোমায় সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লব সঙ্গীতে অঞ্জলি লব অঞ্জলি লব অঞ্জলি লব সঙ্গীতে। শ্বেতা দাসের জন্য একটা জোরে হাততালি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ